রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য, জনগণের সেবার জন্য যা কিছু বরাদ্দ আসবে, ভিজিএফ কার্ডের চাল বলেন, আর আমাদের বিধবা মায়েদের জন্য বিধবা কার্ড বলেন, আর বয়স্ক মা বোনদের জন্য বয়স্ক ভাতার কার্ড বলেন, আর কৃষকদের জন্য সার বলেন, আমি কথা দিয়ে যাচ্ছি জামাত ইসলামী ক্ষমতায় গেলে কাউকে বঞ্চিত করা হবে না ইনশাআল্লাহ। কৃষকরা যথাসময়ে যথেষ্ট পরিমাণে তারা সার পেয়ে যাবে। সিন্ডিকেটের মাধ্যমে সার লোপাট হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আজকে সার পাওয়া যায়? আজকে সার পাওয়া যায় না। কাদের গুদামে সার পাওয়া যায় বলেন তো? কিছু ক্ষমতাসীন রাজনীতিবিদদের গুদামে সার পাওয়া যাচ্ছে। এটা আবার ধরাও পড়তেছে, জায়গা কিন্তু উদ্ধার করে নিয়ে আসতেছে। কোন জামাত ইসলামের কোন কর্মীর গুদামে সার পাওয়া গেছে? সার পাওয়া যায়নি, কারণ আমরা এই কাজ করি না। যারা করে, আগামী দিনে যদি তাদেরকে আমরা ক্ষমতায় বসাই, তাহলে রাষ্ট্রীয় এই সম্পদগুলো নিজেদের সম্পদ মনে করবে, তারা বৈধ সম্পদ মনে করবে, চাল খাইতে তারা দ্বিধাবোধ করবে না। এজন্য আমাদের আমির জামাত বলেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে যা কিছু জনগণের জন্য বরাদ্দ হবে, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা ঠিকঠাক মতো জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরে জনগণের সামনে দাঁড়িয়ে বলবে, আপনাদের কোনো অভিযোগ থাকলে আমাদেরকে বলুন। বন্টনের ক্ষেত্রে কোনো অভিযোগ থাকলে আমাদেরকে বলুন। এই ধরনের দুঃসাহসিকতা জামাত ইসলাম ছাড়া আর কোন রাজনৈতিক সংগঠন পারবে ভাই? জামাত ইসলাম ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। সবাই তো মেরে খায়। জামাত ইসলাম যেহেতু 4টি পয়সা পকেটে ঢুকায় না, সুতরাং জামাত ইসলামী শুধুমাত্র দাঁড়িয়ে বলতে পারবে যে তোমাদের কোনো অভিযোগ থাকলে আমাদেরকে বলুন। এই ধরনের স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক আমরা সমাজ, রাষ্ট্র ব্যবস্থা আগামী দিনে কায়েম করতে চাই ইনশাআল্লাহ। আগামী দিনে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে আমরা দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ। এখানে কেউ দুর্নীতি কাউকে আমরা করতে দেব না। আমরা তো দুর্নীতি করি না, কাউকে আমরা দুর্নীতি করতে দেব না। এই যে সমাজের, রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, তাই না? 1 কোটি টাকা বরাদ্দ হয় রাস্তার জন্য, 50 লক্ষ টাকার কাজ হয়, 50 লক্ষ টাকা কোথায় ঢুকে? পকেটে ঢুকে যায়, ঢুকে না? যদি 1 টন চাল আসে, এই 1 টন চালের মধ্যে অর্ধেক হলো নিয়ে নেয় আর অর্ধেক চাল বিতরণ করে, কখনো কোনো ওই পুরো চালটাই খেয়ে ফেলে। আমি শুনলাম, এই ঠাকুরগাঁয়ের একটা ঘটনা শুনলাম, যে তিনি মেয়র হয়েছিলেন এক সময়। মেয়র হওয়ার পরে প্রায় 200 কোটি টাকার বরাদ্দ পৌরসভার জন্য আসলো, পুরো টাকাটুকুই মেরে খেয়েছে, 1টি টাকারও কাজ করেনি। এই হলো আমাদের মানে চিত্র, বুঝলেন? এটাই হলো আমাদের রাজনৈতিক চিত্র, যে আমরা শুধু দুর্নীতি করতে জানি। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, বাংলাদেশ জামাত ইসলামী এই রাষ্ট্রটাকে দুর্নীতি মুক্ত ঘোষণা করবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ব্যস্ততম সময় এটা, মাঠে ঘাটে সাংসারিক অনেক কাজ এই সময়টাতে। সকল সাংসারিক এবং মাঠ ঘাটের কাজ বন্ধ রেখে আপনারা আমার কথা শোনার জন্য, আমাকে একটু দেখার জন্য এই জায়গায় এসে জড়ো হয়েছেন। এই জন্য আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান সৃষ্টিকর্তা আপনাদের এই সময়গুলো কবুল করে নিয়ে এর উত্তম যা যা আপনাদেরকে দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই ঠাকুরগাঁর মানুষ যারা আমরা আছি, উত্তরবঙ্গের একেবারে প্রান্তিক সীমায় আমাদের বসবাস। আমরা অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ, শান্ত প্রকৃতির মানুষ। আমরা সবসময় শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই। এর বাইরে আমাদের খুব বেশি চাওয়া পাওয়া নেই। আমাদের বিলাসবহুল গাড়িতে উঠতে হবে, অনেক বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে হবে, বড় বড় গাড়ি কিনতে হবে, অনেক টাকা পয়সার মালিক হতে হবে। এই ধরনের স্বপ্ন আমাদের এই অত্র এলাকার সব মানুষ এই স্বপ্ন দেখে না। অধিকাংশ মানুষই যেটা চায় শান্তি এবং নিরাপত্তা। এই দুইটা জিনিস যদি নিশ্চিত করা যায়, তাহলে সবাই সুখে থাকবে, সবাই শান্তিতে থাকবে এবং সবার চাওয়া পাওয়াটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মাঝে মাঝে আমরা দেখি আমাদের এই শান্তির পরিবেশটাকে অশান্তিতে পরিপূর্ণ করে দেওয়া হয়। আমাদের শান্তির ঘুম কখনো কখনো বিনষ্ট হয়ে যায়। এইটার জন্য সবচেয়ে বেশি দায়ী হলো রাজনৈতিক সংগঠনগুলো, রাজনীতিবিদরা।
আমি মাঝে মাঝে, আমি যেহেতু নিজেও একজন রাজনীতিবিদ, এই রাজনীতিবিদ পরিচয় দিতে গিয়ে মাঝে মাঝে আমারও লজ্জা লাগে, শরম লাগে, একটু খারাপ লাগে যে অন্যান্য রাজনীতিবিদদের সাথে আমাকেও আপনারা গুলাই ফেলেন কিনা, মিলাই ফেলেন কিনা। কারণ আপনাদের সামনে তো সব রাজনৈতিক নেতৃবৃন্দের একটা চরিত্র আপনাদের সামনে আছে। রাজনীতি মানেই হলো চাঁদাবাজি, রাজনীতি মানেই হলো মানুষ ঠকানো, রাজনীতি মানেই হলো মিথ্যা মামলা দিয়ে জেলখানে ঢোকা, রাজনীতি মানেই হলো দখলবাজি করা। এটাই হলো রাজনৈতিক কালচার হয়ে গেছে, তাই না? আপনাদের কাছে আপনার রাজনীতি মানে এটাই বোঝেন। কিন্তু আমি যে, বা আমরা, আমাদের সংগঠন যে এই প্রচলিত এই পচা নষ্ট রাজনীতি থেকে বাংলাদেশ জামাত ইসলাম এবং আমরা যারা জামাত ইসলামের রাজনীতিবিদ, আমরা যে এখান থেকে মুক্ত, এটা আমরা অনেক সময় বুঝাতে পারি না। আচ্ছা, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনাদের জানা মতে জামাত ইসলামের কোন নেতৃবৃন্দের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ আসছে? দুইজন মন্ত্রী ছিল এক সময় আমাদের, তাই না? 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিল। একটি পয়সা দুর্নীতির অভিযোগ আমাদের দুইজন মন্ত্রীর বিরুদ্ধে পাওয়া যায়নি। 18 জন এমপি ছিল আমাদের। এই 18 জন এমপির বিরুদ্ধে একটি পয়সা দুর্নীতির কোনো অভিযোগ এখন পর্যন্ত কেউ বের করতে, যার কারণে 2007 সালে আপনারা জানেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল, নাম শুনছেন না? জরুরি সরকার, অবৈধ সরকার। সেই সময় দুর্নীতির বিরুদ্ধে একটা অভিযান চালালো তারা, এবং অধিকাংশ এমপি এবং মন্ত্রীদেরকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে জেলখানা নিয়েছিল, ঠিক না ঠিক? আমাদের 2 জন মন্ত্রী এবং 18 জন এমপির কাউকেই একদিনের জন্য তারা জেলখানায় নিতে পারেনি। ওই সময়টাতে অনেক খোঁজাখুঁজি করেছিল তারা যে জামাতের এমপিদের এবং মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজির পরেও একটি পয়সারও কোনো দুর্নীতি যখন খুঁজে পায়নি, কোনো মামলাও দিতে পারেনি, আমাদের নেতৃবৃন্দকে জেলখানাও নিতে পারেনি। তার মানে আমরাই শুধুমাত্র প্রমাণ করেছি আমরা দুর্নীতি মুক্ত ভাবে আমরা আমাদের মন্ত্রণালয় এবং আমরা এমপি হিসেবে ভূমিকা পালন করতে পারি। সুতরাং আগামী দিনে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে আমরা দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ। এখানে কেউ দুর্নীতি কাউকে আমরা করতে দেব না। আমরা তো দুর্নীতি করি না, কাউকে আমরা দুর্নীতি করতে দেব না। এই যে সমাজের, রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, তাই না? 1 কোটি টাকা বরাদ্দ হয় রাস্তার জন্য, 50 লক্ষ টাকার কাজ হয়, 50 লক্ষ টাকা কোথায় ঢুকে? পকেটে ঢুকে যায়, ঢুকে না? যদি 1 টন চাল আসে, এই 1 টন চালের মধ্যে অর্ধেক হলো নিয়ে নেয় আর অর্ধেক চাল বিতরণ করে, কখনো কোনো ওই পুরো চালটাই খেয়ে ফেলে। আমি শুনলাম এই ঠাকুরগাঁয়ের একটা ঘটনা শুনলাম যে তিনি মেয়র হয়েছিলেন এক সময়। মেয়র হওয়ার পরে প্রায় 200 কোটি টাকার বরাদ্দ পৌরসভার জন্য আসলো, পুরো টাকাটুকুই মেরে খেয়েছে, 1টি টাকারও কাজ করেনি। এই হলো আমাদের চিত্র, বুঝলেন? এটাই হলো আমাদের রাজনৈতিক চিত্র, যে আমরা শুধু দুর্নীতি করতে জানি। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, বাংলাদেশ জামাত ইসলামী এই রাষ্ট্রটাকে দুর্নীতি মুক্ত ঘোষণা করবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য, জনগণের সেবার জন্য যা কিছু বরাদ্দ আসবে, ভিজিএফ কার্ডের চাল বলেন, আর আমাদের বিধবা মায়েদের জন্য বিধবা কার্ড বলেন, আর বয়স্ক মা বোনদের জন্য বয়স্ক ভাতার কার্ড বলেন, আর কৃষকদের জন্য সার বলেন, আমি কথা দিয়ে যাচ্ছি জামাত ইসলামী ক্ষমতায় গেলে কাউকে বঞ্চিত করা হবে না ইনশাআল্লাহ। কৃষকরা যথা সময়ে, যথা পরিমাণে, যথেষ্ট পরিমাণে তারা সার পেয়ে যাবে। সিন্ডিকেটের মাধ্যমে সার লোপাট হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আজকে সার পাওয়া যায়? আজকে সার পাওয়া যায় না। কাদের গুদামে সার পাওয়া যায় বলেন তো? কিছু ক্ষমতাসীন রাজনীতিবিদদের গুদামে সার পাওয়া যাচ্ছে। এটা আবার ধরাও পড়তেছে, জায়গা কিন্তু উদ্ধার করে নিয়ে আসতেছে। কোন জামাত ইসলামের কোন কর্মীর গুদামে সার পাওয়া গেছে? সার পাওয়া যায়নি, কারণ আমরা এই কাজ করি না। যারা করে, আগামী দিনে যদি তাদেরকে আমরা ক্ষমতায় বসাই, তাহলে রাষ্ট্রীয় এই সম্পদগুলো নিজেদের সম্পদ মনে করবে, তারা বৈধ সম্পদ মনে করবে, চাল খাইতে তারা দ্বিধাবোধ করবে না। এজন্য
আমাদের আমির জামাত বলেছেন রাষ্ট্রের পক্ষ থেকে যা কিছু জনগণের জন্য বরাদ্দ হবে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা ঠিকঠাক মতো জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরে জনগণের সামনে দাঁড়িয়ে বলবে আপনাদের কোনো অভিযোগ থাকলে আমাদেরকে বলুন, বন্টনের ক্ষেত্রে কোনো অভিযোগ থাকলে আমাদেরকে বলুন। এই ধরনের দুঃসাহসিকতা জামাত ইসলাম ছাড়া আর কোন রাজনৈতিক সংগঠন পারবে ভাই? জামাত ইসলাম ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। সবাই তো মেরে খায়। জামাত ইসলাম যেহেতু 4টি পয়সা পকেটে ঢুকায় না, সুতরাং জামাত ইসলামই শুধুমাত্র দাঁড়িয়ে বলতে পারবে যে তোমাদের কোনো অভিযোগ থাকলে আমাদেরকে বলুন। এই ধরনের স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক আমরা সমাজ, রাষ্ট্র ব্যবস্থা আগামী দিনে কায়েম করতে চাই ইনশাআল্লাহ। জনগণের হক জনগণের কাছে আমরা ফিরিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আজকে দেখুন আমাদের স্বাস্থ্য সেবা, আমাদের 17 লক্ষ মানুষের বসবাস হলো এই ঠাকুরগাঁও জেলার মধ্যে। 17 লক্ষ মানুষের জন্য একটা মাত্র হসপিটাল, সদর হসপিটাল, তাই না? এই সদর হসপিটালে গেলে ট্রিটমেন্ট পাওয়া যায়? আধুনিক ট্রিটমেন্টের কোনো ব্যবস্থাই নাই। এখানে ডাক্তার সংকট, নার্সের সংকট, কর্মচারীদের সংকট এবং আধুনিক ট্রিটমেন্টের কোনো আয়োজন এখানে নাই। আপনি এমআরআই করলে এখানে এই হসপিটালে এমআরআই করতে দেয়? এমআরআই ব্যবস্থা আছে? সিটি স্ক্যানের ব্যবস্থা আছে? এখানে আপনার হার্টের সমস্যা হলে এখানে রাখে? কিচ্ছু রাখে না। আপনার এনআইসিইউ নেই, আইসিইউর ব্যবস্থা নাই, এসডিওর ব্যবস্থা নাই। একটু আপনার সমস্যা হলে আপনাকে দিনাজপুর, রংপুর, ঢাকায় যেতে হয়, তাই না? কয়জন মানুষের সামর্থ্য আছে ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করার? অধিকাংশ মানুষের ওই আর্থিক সামর্থ্য নেই ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করার। আর হাতে গোনা কিছু লোকজন যায় ঢাকায় ট্রিটমেন্ট করার জন্য, শুনে দেখবেন তারা জমি জমা বিক্রি করে যায়, জমি জমা বন্ধক রেখে যায়, অথবা গবাদি পশু বাড়ির কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত করে তারা ঢাকায় ট্রিটমেন্ট করতে যায়। আগামী দিনে আমরা চাই এই ঠাকুরগাঁয়ে একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করতে। এই মেডিকেল কলেজ হাসপাতাল যদি ঠাকুরগাঁয়ে প্রতিষ্ঠিত হয়, ঠাকুরগাঁর কোনো মানুষকে, গরিব দুঃখী মানুষকে আর দিনাজপুর, রংপুর, ঢাকায় যেতে হবে না ইনশাআল্লাহ। এই ঠাকুরগাঁয়ে বসে এই আধুনিক মেডিকেল কলেজে ভর্তি হয়ে তাদের ট্রিটমেন্টের সকল আয়োজন এখানে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক আজকে আমাদেরকে এই উদ্যোগ নিতে হচ্ছে, কিন্তু যারা এমপি হয়েছিল, যারা মন্ত্রী হয়েছিল, তারা কেউ এই উদ্যোগ নেয়নি। ঠাকুরগাঁও আজকে বড় সমস্যা হলো বেকার সমস্যা। বেকার যুবক যুবতীরা পড়ে আছে, তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। গার্ডিয়ানদের কাছে বোঝা হয়ে গেছে, নিজেরা ডিপ্রেশনে ভুগতেছে, গার্ডিয়ানরাও হতাশার মধ্যে ভুগতেছে। তার সন্তান নিয়ে কি করবে? তার সন্তান একটা পর্যায়ে সব বাদ দিয়ে মাস্টার্স পাস করে আসার পরে কৃষিকাজে যুক্ত হয়ে যায়, চাকরি নাই। কারো মাথা ব্যথা আছে? ঠাকুরগাঁও নেতাদের কোনো মাথা ব্যথা আছে যে আমার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে? ব্যবস্থা নেই। কেমনে হবে? এখানে ইপিজেড যদি চালু থাকতো, এই ইপিজেড এর মাধ্যমে হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। ইপিজেড চালু করেনি। এখানে যদি আজকে আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল থাকতো, এই হাসপাতালে হাজার হাজার বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা হতো। এখানে যদি আমাদের বিশ্ববিদ্যালয় থাকতো, এখানে যদি ইঞ্জিনিয়ারিং কলেজ থাকতো, এখানে যদি কৃষি কলেজ থাকতো, তাহলে এই সকল প্রতিষ্ঠানে হাজার হাজার বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা হতো না ভাই? এখানে যদি কিছু ইন্ডাস্ট্রি করা যেত, ইন্ডাস্ট্রি যদি গড়ে তোলা যেত, কলকারখানা যদি গড়ে তোলা যেত, তাহলে এই কলকারখানাগুলোতেও হাজার হাজার বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা হতো। কিন্তু কিচ্ছু নাই। একটা মাত্র আছে, আমাদের হলো চিনিকল। সেই চিনিকলটার অবস্থা খুবই দুরবস্থা। যারা নির্বাচিত হয়ে আসছিলেন কেউ এই চিনিকলটার দিকে নজর দেননি। এটা ভালো করার জন্য এখানে আধুনিক যে যন্ত্রপাতি লাগাইতে হবে, এটাকে বাঁচিয়ে রাখতে হবে, এর উদ্যোগ নেই। যে কোনো সময় এই চিনিকলটা বন্ধ ঘোষণা করে দিবে। বন্ধ ঘোষণা করলে এই চিনিকলের সাথে যে হাজার হাজার শ্রমিকরা আছে সব বেকার হয়ে যাবে। সুতরাং আমাদের দেশের রাজনীতিবিদরা নতুন করে কিছু করতে পারে না, পুরাতন যা কিছু আছে তা শুধু ধ্বংস করতে পারে। সুতরাং আগামী দিনে এই ঠাকুরগাঁয়ে আমরা বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই। আগামী দিনে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর আমরা চালু করতে চাই। আগামী দিনে এই ঠাকুরগাঁয়ে ইপিজেড চালু করার মধ্য দিয়ে আমাদের রপ্তানির একটা বড় সুযোগ তৈরি করতে চাই আমরা। আগামী দিনে এখানে মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলার মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। আমাদের এই ঠাকুরগাঁওর সন্তানদের
আমরা উচ্চ শিক্ষিত বানানোর জন্য, ঠাকুরগাঁওর প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য আগামী দিনে এখানে বিশ্ববিদ্যালয় আমরা করবো ইনশাআল্লাহ। মেডিকেল, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, এখানে কৃষি কলেজ হবে ইনশাআল্লাহ আগামী দিনে এই ঠাকুরগাঁওর মধ্যে। এইভাবেই আমরা ঠাকুরগাঁওকে আগামী দিনে গড়ে তুলতে চাই। সর্বশেষ বলতে চাই, সম্মানিত ভাইরা আমার, হিংসা বিদ্বেষের রাজনীতি আর আমরা সমাজের মধ্যে রাখতে চাই না। এই হিংসা বিদ্বেষমূলক রাজনীতি আজকে ধ্বংস করে দিল আমাদেরকে। একদল ক্ষমতায় আসে আর বিরোধী দলকে জেলখানায় যেতে হয়, তার জমি জমা লুটপাট হয়ে যায়, মিথ্যা মামলা দেওয়া হয়। আবার বিরোধী দল যিনি ছিলেন তারা যখন সরকারি দলে আসে, ক্ষমতায় আসে, আবার এর পাল্টা প্রতিশোধ দেয়। এইভাবে এই প্রতিশোধের রাজনীতির মধ্য দিয়ে আমরা সব ধ্বংস হয়ে যাচ্ছি। বছরের পর বছর আমাদের জীবনগুলো জেলখানায় কাটতেছে, মিথ্যা মামলার বোঝা নিয়ে আমাদের জীবনগুলো অতিবাহিত হচ্ছে। আজকে অনেক ভাইরা বাসায় থাকতে পারে না। হ্যাঁ, আমরা বলতে চাই, যারা অপরাধী, যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে, তাদের পানিশমেন্ট হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নিরপরাধ মানুষগুলো কেন মিথ্যা মামলার শিকার হয়ে তাদেরকে জেলখানায় যেতে হবে? কেন তারা আজকে বাসা বাড়িতে থাকতে পারবে না? এর জবাব এক সময় দিতে হবে যারা এই কাজগুলো করছেন। কারা মিথ্যা মামলা দিচ্ছেন, কারা মানুষদেরকে হয়রানি করছেন, জনগণের মানুষ, এদেশের মানুষ সেটা জানে, জনগণ সেটি খুব ভালো করে জানে। সুতরাং আগামী দিনে আমরা একই পাড়ায়, একই মহল্লায়, একই গ্রামের মধ্যে, একই ইউনিয়নের মধ্যে সকল রাজনৈতিক দলের মানুষগুলো একসাথে সম্প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা বসবাস করতে চাই। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, আমাদের মধ্যে প্রতিহিংসা থাকবে না, আমাদের মধ্যে থাকবে ভালোবাসা, আমাদের মধ্যে থাকবে সম্প্রীতি, আমাদের মধ্যে থাকবে হলো সৌহার্দ্য, যেন শান্তি থাকে আমাদের সমাজের মধ্যে। আমরা যখন কোনো কাজ করতে যাব, উন্নয়নের কাজ করব, দল মতের ঊর্ধ্বে উঠে আমরা সবাই ওই ইউনিয়নের, ওই পাড়ার, ওই মহল্লার উন্নয়নের কাজ করবো একসাথে ইনশাআল্লাহ আগামী দিনে। এজন্য আমরা আগামী দিনে সবাইকে সাথে নিয়ে আগামী দিনে নিরাপদ, সমৃদ্ধ এবং উন্নত ঠাকুরকে গড়ার জন্য সবাই মিলে একসাথে কাজ করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আবারও দাঁড়িপাল্লা, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের জন্য আদাব, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।